হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট.জেএস সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা এইচটিটিপি মডিউল ইউজ করে আমরা ক্লায়েন্টের রিকোয়েস্টকে রেসপন্স হিসাবে দিয়েছিলাম একটা এইচটিএমএল ফাইল। তো সেই রেসপন্সটা দেওয়ার জন্য আমরা কি ইউজ করেছিলাম? এফএস মডিউলটা ইউজ করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন index.html একটা ফাইল, সেই ফাইলটাকে আমরা রেসপন্স হিসাবে পাঠিয়েছিলাম। এবার আজকে আমরা যে কাজটা করব, যে দেখব একটা ইমেজকে আমরা কিভাবে রেসপন্স হিসাবে পাঠাতে পারি। তো সেই জন্য কি দরকার হবে আমাদের? সেই জন্য আমাদের এফএস মডিউলের প্রয়োজন হবে এবং সেই সঙ্গে আমাদের আরেকটা মডিউল এখানে প্রয়োজন হবে, সেটা হলো পাথ মডিউল। ওকে, আমাদের রিকোয়ার করতে হবে একটা পাথ মডিউল। আর এটা যেহেতু নোটের নিজস্ব মডিউল, তো সেই জন্য আমরা নোট এইভাবে লিখে নিতে পারি এই পাথের সঙ্গে। ওকে, এবার প্রশ্ন হলো, আমরা যে ইমেজটা যেটা পাঠাবো, প্রথম কথা ইমেজ কোনো স্ট্রিং নয় যে আমরা একটা সিম্পল ফাইলকে রিড করব তারপরে সেটাকে পাঠিয়ে দেবো। একটা কিন্তু ইমেজ বাইনারি ডেটা। ওকে, তো সেই ডেটাটাকে সেন্ড করার জন্য আমাদের বিশেষ কিছু স্পেশাল কিছু আমাদের উপায় কিন্তু এখানে অবলম্বন করতে হবে। যেমন আমরা জেনারেলি কি করতে পারি, আমরা ইমেজকে যদি রেসপন্স হিসেবে পাঠাতে চাই তাহলে আমাদের তিনটে উপায় আছে এক্ষেত্রে। যেমন প্রথম উপায় হলো বাফার, অর্থাৎ এই যে পুরো ইমেজ যেটা আছে বাইনারিতে, সেই বাইনারি কোডগুলোকে আমাদের বাফারে কনভার্ট করতে হবে এবং সেটাকে তারপরে আমাদের সেন্ড করতে হবে। 2 নম্বর হলো স্ট্রিমিং করা, আর 3 নম্বর হলো বেস64-এ কনভার্ট করে তারপরে পাঠানো। এবার প্রত্যেকেরই কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে, তো এর মধ্যে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে যেটা হলো স্ট্রিমিং। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা বাফার ব্যাপারটা আগে দেখে নিই। বাফার ব্যাপারটা কিছুই না, আমরা যেমন এইচটিএমএল ফাইল যেভাবে আমরা রিড করছিলাম তারপরে ক্লায়েন্টকে সেন্ড করে দিচ্ছিলাম, তো সেম একইভাবে আমরা এখানে পাঠাবো। কিন্তু যদি ফাইলের সাইজ বিশাল হয়, একটা ইমেজ না হয়ে একটা যদি আমার পুরো একটা মুভি হয় বা একটা অনেক বড় অডিও হয় বা একটা 1 GB বা 2 GB ফাইল হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটু মুশকিল এই জিনিসটা। তো সেই জন্য বাফারটা অতটা এফিশিয়েন্ট নয়। তো এফিশিয়েন্ট ওয়ে কোনটা? এফিশিয়েন্ট ওয়ে কিন্তু স্ট্রিমিং করা। আর বেস64 যে বিষয়টা, সেই বেস64 এটাও একটা ভালো একটা প্রসেস, যে আমাদের কোনো একটা বড় ফাইল হলে আমরা সেটা পাঠাতেও পারি। কিন্তু বেস64 ওয়েতে ইমেজকে এই জন্য পাঠানো উচিত না, কারণ যখন বেস64-এ কনভার্ট হয়ে যায় তখন কিন্তু মিনিমাম 33% ফাইলের সাইজ কিন্তু বড় হয়ে যায় এবং সেটাকে যখন এনকোড করতে হয় বেস64-এ, তারপরে যখন ব্রাউজারকে ডিকোড করতে হয়, তো সেক্ষেত্রে একটু বেশি টাইম কনজিউমিং হয়ে যায়। ওকে, আর যদি আমাদের নেটওয়ার্ক স্লো থাকে তো সেক্ষেত্রে বেশি সময় লাগে। তো এই বেস64 নিয়ে আমি কোনো কোডিং করব না, আমি পুরো জিনিসটা একটু এক্সপ্লেন করে দেবো থিওরিটিক্যাল ওয়েতে। আর মেনলি যেটা ডিসকাস করব সেটা হলো স্ট্রিমিং আর বাফার। তো সবার প্রথমে আমি বাফার নিয়ে কাজ শুরু করছি। তো আমাদের পাথ মডিউল চলে এসেছে, আমাদের এফএস মডিউল রয়েছে। এবার আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, এই পাথ মডিউলটাকে ইউজ করতে হবে। কারণ কি, আমরা তো একটা ইমেজকে পাঠাতে চাইছি, তাই না? তাহলে আমার একটা ইমেজ পাথ দরকার ডেফিনেটলি। তো ইমেজ পাথ কোনটা? আমরা পাথের থেকে পাথ ডট রিজলভ এই কথাটা আমরা লিখছি। কেন লিখছি? আমাদের যে এই যে ইমেজটা আছে সেই ইমেজের নাম আমি এখানে ডাইরেক্ট লিখে দিতে পারতাম, যে এইভাবে যদি আমরা লিখে দিতাম যে ফটো ডট জেপিজি, এই ফটোটা আমি ডাউনলোড করে এনেছি, তো এই ফটোটা পাঠাবো। আমরা যদি ডাইরেক্ট এইভাবে লিখতাম তো সেটাও চলতো ইমেজ পাথ। কিন্তু আমরা কি করেছি, আমরা পাথ ডট রিজলভ থেকে এই পাথটার একদম রুট মানে রিলেটিভ পাথটাকে আমরা বের করেছি, আমরা অ্যাবসলিউট পাথটা চাইছিলাম না। তো ব্যাস, এটা খুব সহজ একটা পদ্ধতি, আমাদের শুধু ফাইল নামটা দিলেই হলো। এবার আমরা যদি এখান থেকে একটুখানি যাদের কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি মানে বিষয়টা কি হচ্ছে, তো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে ইমেজ পাথের মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে। ওকে, তো আমি নোট সার্ভার চালালাম। তো আচ্ছা, এবার এখানে রিকোয়েস্ট ক্রিয়েট সার্ভার, আচ্ছা আমরা এখনো এখানে রিকোয়েস্ট করিনি, তো আমি এখানে সেন্ড করছি। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে এখানে একটা কিন্তু এই যে পুরো পাথটা কিন্তু আমাদের চলে এসছে। এখানে যে ফটোর আগে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক অ্যাড হয়েছে। কিসের মাধ্যমে? এই যে পাথ ডট রিজলভ এটার মাধ্যমে। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের এই পাথটাই প্রয়োজন ছিল। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এবার পরের কাজ যেটা হবে, আমাদের আমরা একটা ফাংশন তৈরি করে নিই এখানে। ঠিক আছে, ফাংশনের নাম রাখছি সেন্ড ইমেজ এই নামে। তো আমরা সেন্ড ইমেজ নামে একটা ফাংশন তৈরি করছি, এই ফাংশনটাকে আমরা পরে কল করব যখন আমাদের প্রয়োজন হবে। তো এর মধ্যে একটা প্যারামিটার হিসেবে রেসপন্স নিচ্ছি, কারণ অবভিয়াসলি এই ফাংশন একটা কিন্তু রেসপন্স দেবে। তো রেসপন্স কি হবে, আমাদের ফাইল সিস্টেম থেকে আমরা রিড ফাইল করব, অর্থাৎ ফাইলটাকে রিড করার চেষ্টা করব এবং ফাইলটা রিড করব কিভাবে? অ্যাসিনক্রোনাস ওয়েতে। ওকে, সবসময় অ্যাসিনক্রোনাস ওয়েতেই কাজটা করা উচিত। আচ্ছা, এবার আমাদের ইমেজ পাথ এখানে যাবে। আমরা অলরেডি জানি যে রিড ফাইল কিভাবে কাজ করে, তাই না? আর এর সঙ্গে কিন্তু
আমাদের একটা কলব্যাক ফাংশনের প্রয়োজন হবে। তো এই যে রিড ফাইলের মধ্যে সবার প্রথমে আমাদের এখানে প্যারামিটার এরর থাকবে আর ডেটা থাকবে, এই দুটো জিনিস থাকবে। এবার আমাদের সবার প্রথমে চেক করে নেওয়া উচিত যে আমাদের কোনো প্রকারের কোনো এরর আছে কিনা। অর্থাৎ কি কি এরর হতে পারে, যে আমার ফাইল মিসিং হতে পারে বা ফাইল করাপ্টেড হতে পারে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। তো যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এলস পার্ট, আর যদি কোনো এরর আসে তাহলে এররের জন্য এই ইফ ব্লকটা। তো আমরা এররটাকে এখানে কিভাবে হ্যান্ডেল করছি, সবার প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি যে console.log। এই console.log এর মধ্যে একটা আমরা এখানে মেসেজ দিয়ে দিচ্ছি যে এরর রিডিং ইমেজ, এরকম একটা কিছু মেসেজ দিয়ে দিলাম আর এখানে এররটাকে প্রিন্ট করিয়ে দিলাম। তো এরপরে আমাদের কি হবে, রেসপন্স পাঠাবো আমরা। এই যে কনসোল লগ যেটা, সেটা কিন্তু আমাদের জন্য, আর এখন যেটা লিখছি সেটা রেসপন্সটা ক্লায়েন্টের জন্য লিখছি, ঠিক আছে। তো সবার প্রথমে স্ট্যাটাস কোড দিতে হবে, স্ট্যাটাস রেসপন্স ডট স্ট্যাটাস কোড STATUS স্ট্যাটাস কোড 500, মানে হলো ইন্টারনাল এরর, ঠিক আছে। এটা যদি কোনো প্রকারের কোনো এখানে যদি কোনো আমাদের এখানে এরর থেকে থাকে, সেটা কিন্তু একটা সার্ভারের ইন্টারনাল এরর। তো এটার কোড হলো 500। আর তারপরে আমরা রেসপন্স ডট এন্ড, আমরা তারপরে রেসপন্সটা শেষ করে দেবো। তো সবসময় রেসপন্স কিন্তু এন্ড করতে হয়, নাহলে কিন্তু রিকোয়েস্ট হ্যাঙ্গিং মোডে চলে যায়। ওকে, তখন ব্রাউজার আমরা দেখতে পাই যে গোল 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 ঘুরেই চলেছে। এরর সেন্ডিং ইমেজ, এরকম কিছু একটা মেসেজ দিয়ে দিলাম। আচ্ছা, স্ট্যাটাস কোড। আচ্ছা, এবার পরে আমাদের যদি সমস্ত কিছু ওকে থাকে, তখন আমরা কি করব, রেসপন্স রাইট হেড। এখানে রাইট হেডে কি হবে, অবভিয়াসলি 200 ওকে, মানে হলো আমাদের সমস্ত কিছু পারফেক্ট আছে। আর এর সঙ্গে আমাদের একটা কিন্তু হেডার পাঠাতে হবে, কন্টেন্ট টাইপ, এটা অবশ্যই কিন্তু আমাদের লিখতে হবে, কন্টেন্ট টাইপের টিটা ক্যাপিটাল। আর আমরা চাইছি যে এটা হবে, এটা কি হবে, আমাদের ইমেজ /JPEG, এটা জেপেগ ভার্সন। আচ্ছা, এর সঙ্গে আমরা আরেকটা জিনিস এখানে পাঠাতে পারি, যে প্রত্যেকবার আমরা চাইছি যে ক্লায়েন্ট যখনই রিকোয়েস্ট করবে তাকে আমরা ফ্রেশ, মানে একদম সেম ইমেজ, কিন্তু আমরা চাইছি যে প্রত্যেকবার নতুন নতুন আমরা ইমেজ দেবো, পুরোনো ফাইলটা আমরা সেন্ড করবো না। সেই জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ক্যাশে কন্ট্রোল, এটাকে লিখে দিতে পারি নো ক্যাশে, এইভাবে। তো এখন আমাদের অ্যাকচুয়াল যে রেসপন্স, সেই রেসপন্সটা সেন্ড করতে হবে। তো END রেসপন্স এন্ড ডেটা। তো আমরা এই যে ডেটাটা যেটা আছে সেটা, তো আমাদের এখানে ফাংশনটা কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, জিনিসটা যদি একটু বুঝতে কনফিউজিং লাগে তাহলে বেশ কয়েকবার দেখবেন, তারপরে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে এই কনসেপ্টটা পুরোপুরি। আর এটা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবেন, শুধুমাত্র কিন্তু দেখলে হবে না, তাহলে সময় নষ্ট হবে আপনার। এটা হতে পারে যে প্রথমবার এই ভিডিওটা একবার দেখে নিলে, নেক্সট টাইম আপনি দেখে দেখে তারপরে কোডিংটা করবেন, তাহলে ইউজ টু হয়ে যাবে। তো আমরা চাইছি যদি রিকোয়েস্ট আসে, রিকোয়েস্ট ইউআরএল, যদি রিকোয়েস্ট ইউআরএল এরকম আসে যে /ইমেজ, যদি ইমেজ থেকে কেউ যদি আমাদেরকে রিকোয়েস্ট পাঠায়, মানে /ইমেজ লিখে যদি এন্টার দিয়ে রিকোয়েস্ট পাঠায়, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ফাংশনটা, এই ফাংশনটা এক্সিকিউট করাবো। এই যে এক্সিকিউট করালাম, আর এখানে একটা রেসপন্স হিসাবে আর্গুমেন্ট দিয়ে দিলাম। আমরা যেহেতু ফাংশন তৈরি করেছিলাম, এখানে একটা ফাংশন তৈরি করেছিলাম প্যারামিটার দিয়ে, তো ডেফিনেটলি আমরা যখন ফাংশনটাকে কল করবো আমাদের রেসপন্স দিতে হবে। তো এটা কোনটা, এটা কিন্তু আমাদের এই যে রেসপন্সটা, ঠিক আছে, যেখানে আমরা যখন ক্রিয়েট সার্ভার করছিলাম। ওকে, আর এই ইফের পরে আমাদের একটা এলস পার্ট দরকার, সেটা আমি গত যে ভিডিওটা বানিয়েছি সেখান থেকেই আমি এটা কপি পেস্ট করছি। তো একই জিনিস যেহেতু, তো এই সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই, আমি ওইটাই কপি পেস্ট করে দিলাম। যে কোনো প্রকারের যদি কোনো এরর আসে বা সঠিক যদি ইউআরএল হিট না হয়, তাহলে আমরা এই এরর মেসেজটা দেখিয়ে দেবো। তো আমি চলে যাচ্ছি কোথায়, আগে সবার প্রথমে এখানে সার্ভারটাকে আমি অফ করে সার্ভারটাকে আরেকবার রান করালাম, এবং নিউ রিকোয়েস্টে আমি যাচ্ছি। গিয়ে সবার প্রথমে আমি যদি এখানে একটা স্ল্যাশে হিট করি, তাহলে আমি কি দেখতে পাবো যে 404 ফাইল নট ফাউন্ড, সেটা কোনটা, এটা এখানে এসছে। তো বেসিক্যালি আমরা কিন্তু শুধু /ইমেজের জন্য বানিয়েছিলাম, অন্য কোনো কিন্তু পাথ আমরা বানাইনি, রিকোয়েস্টের জন্য কিছু করিনি। তো আমি যখন এখানে ইমেজ লিখে আমি যখন হিট করব, তখন আমরা এই ইমেজটা দেখতে পাবো। এবং একই রকম ইমেজ আমরা যদি এখন ব্রাউজারে আসি, এখানে এসে যদি হিট করি, তাহলে আমরা কিন্তু এখানেও দেখতে পাবো একই জিনিস দেখতে পাবো।
তো এক্ষেত্রে আমরা হয়তো বুঝে গেছি যে কিভাবে আমরা একটা ইমেজকে আমরা প্রথমে বাইনারি যে ইমেজ আছে সেটাকে আমরা বাফারের মধ্যে নিয়ে রিড করে তারপরে আমরা ক্লায়েন্টকে রেসপন্স দিতে পারি। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে যে কি করে একটা ইমেজকে রিড করতে হয়। তো এটা কোন পদ্ধতি গেল? এটা হলো বাফার মাধ্যমে। ওকে, তো এটা বাফার সিস্টেম গেল। তো এই বাফার সিস্টেমে আমরা যে কাজটা করলাম সেটা কিন্তু অতটাও এফিশিয়েন্ট ওয়ে নয়। তো এর চেয়েও আরও একটা ভালো এফিশিয়েন্ট ওয়ে আছে। সেই ওয়েটা কি? সেই যে ওয়েটা সেটা হবে আমাদের স্ট্রিমিং। তো স্ট্রিমিং ব্যাপারটা কি? স্ট্রিমিং ব্যাপারটা হলো আমরা জেনারেলি স্ট্রিম শব্দের অর্থ কিন্তু ঝর্ণা, ঠিক আছে, যেটা পাহাড়ের ওপর থেকে যখন ঝর্ণাটা নেমে আসে তখন সেটাকে জাস্ট ইমাজিন করুন যে আমাদের কন্টিনিউয়াসলি ডেটা কিন্তু ফ্লো হচ্ছে। ওকে, তো চাঙ্ক ওয়াইজ পুরো ডেটা একবারে আসছে না। সবচেয়ে ভালো এক্সাম্পল হলো ইউটিউব। কোনো একটা যখন আমরা ভিডিও দেখি বা মুভি দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখি যে ভিডিওটা একটু একটু করে লোড হয় আর আমরা সেটাকে কনজিউম করতে থাকি। এক সময় দেখা যায় ভিডিওটা লোড পুরো কমপ্লিট হয়ে গেছে, তো সেই পর্যন্ত দেখতে দেখতে আমাদের পুরো ভিডিওটা দেখাও শেষ হয়ে যায়। কিন্তু এর ঠিক অপোজিট যে বিষয়টা হয় সেটা হলো ডাউনলোডের সময়। খেয়াল করে দেখবেন যে আমরা যখন কোনো ভিডিও ডাউনলোড করি সেই ডাউনলোড করা অবস্থায় কিন্তু ভিডিওটা আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে কি হয়, পুরো ভিডিওটাকে আগে ডাউনলোড করে নিতে হয়, তারপর আমরা কিন্তু ভিডিওটা প্লে করতে পারি। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো এটাকেই বলছে যে স্ট্রিমিং, মানে ডাউনলোডও হতে থাকবে, অর্থাৎ প্যাকেট ওয়াইজ প্যাকেটের মতো করে ডেটা আসতে থাকবে আর সেইটাকে আমরা কনজিউম করতে থাকবো এবং একসময় পুরো ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আর তার মধ্যে আমাদের পুরো ভিডিওটা দেখাও শেষ হয়ে যাবে। তো এটা হলো স্ট্রিমিং। তো অনেক সময় দেখা যায় যে আমাদের স্ট্রিমিং চলছে, কোনো কোনো সময় আমাদের নেটওয়ার্ক স্লো, সেই জন্য আমাদের একটা বাফারিং হচ্ছে জিনিসটা, মানে ওখান থেকে একটা বলতে পারেন যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা আমাদের র্যামের মধ্যে চলে আসছে, ঠিক আছে। সো র্যামের মধ্যে যখন চলে আসে সেটা টেম্পোরারিলি ওখানে স্টোর হচ্ছে, কিন্তু আমাদের হয়তো দেখবেন যে কিছুটা ভিডিও বেশি ডাউনলোড হয়ে গেছে কিন্তু ততদূর আমরা ভিডিও দেখে পারিনি, ঠিক আছে। একটা যখন ইউটিউবের ভিডিও যখন চলবে নিচে খেয়াল করে দেখবেন যে রেড যে মার্কারটা যেতে থাকে একটু একটু করে এগোতে থাকে, সেটার নিচে আরেকটা ছোট হালকা বর্ডার থাকে যেটা একটু বেশি ডার্ক থাকে, অর্থাৎ অতটুকু অংশ এক্সট্রা আমাদের অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে ক্লায়েন্ট সাইডে, কিন্তু আমরা অত পর্যন্ত এখনো ভিডিওটা দেখে পারিনি। তো আমাদের নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে আমরা সেই এফেক্টটা দেখতে পারি। তো এটাকেই বলা হয় যে স্ট্রিমিং, মানে প্যাকেট ওয়াইজ অল্প অল্প করে ডেটাকে কনজিউম করা, পুরোটা একবারে নয়। এতে করে কি সুবিধা হয় যে সার্ভারকে একই সময়ে কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি লোক কিন্তু একই ভিডিওর জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার কিন্তু প্রত্যেকে সমানভাবে হ্যান্ডেল করছে, মানে হলো সবাইকে একবারে পুরো ডেটাটা না দিয়ে সবাইকে অল্প 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 করে ডেটা সার্ভ করছে। তো এটাকে বলা হচ্ছে কনকারেন্ট ওয়েতে সার্ভ করা ডেটা। অনেকটা এরকম যে একটা রেস্টুরেন্টে গেছেন, আপনি খেতে বসেছেন, তো সেখানে আপনাকে পুরো খাবারটা একবারে দিয়ে আপনি যতক্ষণ খাওয়া শেষ না করছেন ততক্ষণ সেই সার্ভ যে করছিল সে আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছে, আপনার পুরো খাওয়া সমস্ত কমপ্লিট হয়ে যাবে তারপরে অন্যজনের কাছে যাবে, এরকম কিন্তু হয় না। তো তার বদলে কি হয়, আমাদের একটা একটা করে খাবার আসে, আমরা সেটা কনজিউম করতে থাকি আর ততক্ষণে সেই যে ওয়েটার যে রয়েছে বা যে সার্ভ করছিল সে অন্য টেবিলে গিয়ে বাকিদের কিন্তু অর্ডারটাকে সে ওখানে ডেলিভার করতে থাকে। তো বিষয়টা এরকম যে একবারে পুরো ডেটাটাকে কনজিউম না করে অল্প অল্প করে ডেটাটা কনজিউম করা, তো এটা হলো বেস্ট এফিসিয়েন্ট ওয়ে। তো এই কাজটা যদি আমাদের করতে হয়, তো এই কাজটা করার জন্য আমাদের কিন্তু স্ট্রিমিং যে কনসেপ্টটা সেটা ইউজ করতে হবে। তো স্ট্রিমিংয়ের ওপরে আমি আলাদা করে ভিডিও ডেফিনেটলি তৈরি করব। তো এখনকার জন্য শুধুমাত্র আমরা দেখে নিই যে স্ট্রিমিং ওয়েতে আমরা কীভাবে এই ইমেজটাকে রেসপন্স হিসেবে পাঠাতে পারি। তো এই জন্য আমাদের কিন্তু এক্ষেত্রে একই জিনিস দরকার পড়ছে, আমাদের পাথ মডিউল এখানে দরকার পড়বে। তো সবার প্রথমে আমি কি করছি, এখানে সবার প্রথমে দেখছি যে আমার কাছে রিকোয়েস্ট কি আসছে। তো আমি দেখছি যে রিকোয়েস্ট ডট ইউআরএল যদি এরকম হয়, কেউ যদি স্ল্যাশ ইমেজ এখান থেকে যদি কেউ রিকোয়েস্ট পাঠায়, মানে ইমেজের জন্য যদি কেউ আমাদের কাছে রিকোয়েস্ট থ্রো করে তাহলে তাকে আমরা কি পাঠাবো। আর এলস পার্টে ওই একই জিনিসই হবে। আমি এই জিনিসটাকে আরেকবার লিখতে চাইছি না, এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। এই জিনিসটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা, এবার আমি এখান থেকে আমাদের যে ইফ ফাংশানে যেটা সেটা হলো অ্যাকচুয়াল কাজ। ওকে, আচ্ছা, সবার প্রথমে আমাকে কি করতে হবে, একটা রেসপন্স হেড এখানে লিখতে হবে। রেসপন্স হেড, রাইট হেড মানে হলো আমাদের যে হেডারটা সেটা আগে লিখে নিতে হবে। তো আমি এখানে কি করছি 200, আর এখানে আমরা একই রকমভাবে কন্টেন্ট
কন্টেন্ট। আচ্ছা, এটা হলো আমাদের একটা অবজেক্ট। তো অবজেক্ট লিখতে হলে ডেফিনেটলি আমাকে কিন্তু কোটেশন দিতে হবে, টাইপ। আর তারপরে আমাদের কি হবে, একটা ইমেজ সেন্ড করছি আমরা, যেহেতু ইমেজ স্ল্যাশ জেপিইজি, জেপেগ, জেপিইজি। ওকে, আর যদি এটা পিএনজি হতো তাহলে আপনাকে কিন্তু পিএনজি লিখতে হতো। তো এটা কমন সেন্স, যে ইমেজ আমরা জেপেগ ফাইল পাঠাচ্ছি সেই জন্য জেপিইজি, আর এটা পিএনজি হলে পিএনজি লিখতে হতো, ইমেজ স্ল্যাশ পিএনজি। আচ্ছা, আমাদের হেডার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, একটা স্ট্রিম তৈরি করতে হবে। ওকে, আমাদের একটা স্ট্রিমিং তৈরি করতে হবে। তো আমরা লিখছি যে এখানে ইমেজ স্ট্রিম, একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, এবং আমাদের এফএস মডিউলটা প্রয়োজন হচ্ছে এখানে। তো এফএস ক্রিয়েট ক্রিয়েট রাইট স্ট্রিম। তো সরি, ক্রিয়েট রাইট স্ট্রিম হবে না, এক্ষেত্রে আমাদের ক্রিয়েট রিড স্ট্রিম আমাদের তৈরি করতে হবে। ওকে, এই রিড স্ট্রিম মানে আমাদের যে স্ট্রিমটা তৈরি করছি সেটার মানে হলো আমরা কোন ফাইলটাকে পড়তে চাইছি, কোন ফাইলটাকে রিড করতে চাইছি। তো আমাদের ইমেজ পাথটা এখানে দিয়ে দিলাম যে আমরা এই ইমেজটাকে পড়তে চাইছি, ব্যাস এতটুকু কাজ হলো। এবার আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে সেন্ড করতে হবে রেসপন্স হিসাবে। তো এই ইমেজ স্ট্রিম যেটা আছে, এই যে ইমেজ স্ট্রিম, সেটাকে আমরা পাইপিং করে দেবো, পাইপ। আর এর মধ্যে রেস মানে হলো রেসপন্সটা পাঠিয়ে দেবো। আচ্ছা, অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে, এই যে ইমেজ স্ট্রিম যেটা তৈরি করলাম, তো সেই স্ট্রিমের সঙ্গে আমরা এই পাইপিংটাকে অ্যাড করছি, এই মেথডটাকে, আর তার ভিতরে গিয়ে রেসপন্স পাঠাচ্ছি। মানে হলো এই রেসপন্স আর এই ইমেজ স্ট্রিম, এই দুটোর মধ্যে আমরা একটা কমিউনিকেশন করার চেষ্টা করছি, ঠিক আছে। তো অনেকটা জাস্ট মনে করুন যে কোনো একটা জায়গা থেকে, কোনো একটা সোর্স থেকে আমাদের কাছে ওয়াটার আসছে, ঠিক আছে, ওয়াটার ট্যাঙ্ক। তো এখানে, তো সেই ওয়াটারটাকে আমরা যদি কনজিউম করতে চাই, তো সেখানে আমরা একটা পাইপ কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তো সেই পাইপের ভিতর থেকে রেসপন্স হিসাবে আমাদের কাছে সেই ওয়াটারটা আসবে। তো এটা সেই স্ট্রিমটা মানে সেই ঝর্ণাটা, আমরা একটা পাইপ কানেকশন করে দিয়েছি মাঝখানে, আর তার সঙ্গে অন্য প্রান্তে রেসপন্স হিসাবে সেটা আমরা পাবো। ব্যাস এইটুখানে বুঝলেই হবে এই মুহূর্তের জন্য। ওকে, তো এখন আমাদের এই যে স্ট্রিমিংয়ের যে ব্যাপারটা, এটা অনেক বড় একটা ব্যাপার। তো আমি সিম্পল একটা ইমেজকে পাঠাচ্ছি, তো সেই জন্য ন্যূনতম যতটুকু করার প্রয়োজন আমি সেটা দেখাচ্ছি, পরে কিন্তু এই নিয়ে আমরা ডিসকাস করবো, এই স্ট্রিমিংয়ের ব্যাপারটা নিয়ে। ওকে, এখন আমরা কি করব, এটাকে জাস্ট আমাদের অলরেডি কিন্তু এখানে চলে গেছে, আমাদের রেসপন্স হিসেবে আমরা পেয়ে যাব, কিন্তু তারও আগে আমাকে আরও বেশ কিছু জিনিস দেখে নিতে হবে। তো সেই বেশ কিছু জিনিসের মধ্যে তিনটে পার্ট আছে, একটা হলো ডেটা, একটা এরর পার্ট, আর একটা হলো শেষে কিন্তু ইমেজ যে স্ট্রিম হয়ে গেল সেটা কিন্তু এন্ড করতে হয়, ঠিক আছে, রিকোয়েস্টটাকে এন্ড করতে হয়। তো সবার প্রথমে আমি দেখে নিচ্ছি যে ইমেজ স্ট্রিম ডট অন, এটা হলো একটা অ্যাড ইভেন্ট লিসেনার। তো লিসেনারে কী হবে, এরর, আমরা কোনো এরর যদি আসে সেটাকে আমরা লিসেন করার চেষ্টা করছি। এখানেও একটা আমার কিন্তু কলব্যাক ফাংশনের প্রয়োজন হবে। আর এখানে যদি আমার কোনো এরর এসে থাকে তো সেই এররটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো আমি এখানে কনসোল ডট এরর, তো এরর রিডিং ফাইল এরকম লিখে দিলাম। আর এখানে যে এররটা আসবে সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। আর নেক্সট হলো আমার রেসপন্স ডট স্ট্যাটাস কোড কত হবে, 500, মানে হলো ইন্টারনাল এরর আছে কিনা। রেসপন্স ডট, তারপরে আমাদের এখানে কিন্তু এন্ড করতে হবে। এই যে দুটো রেসপন্স এটা কিন্তু ক্লায়েন্টের জন্য, ঠিক আছে, ক্লায়েন্ট দেখতে পাবে যে এরর সেন্ডিং ইমেজ, এরকম কিছু, ঠিক আছে। তো এটা হলো একটা অ্যাড ইভেন্ট লিসেনার। এটা কি, এই স্ট্রিমের ওপরে অন লাগিয়ে তারপরে এরর আমরা চেক করলাম। ওকে, তো যেমন আমরা অন ক্লিক যেমন ইউজ করতাম, তো কাইন্ড অফ ওরকম। আরেকটা জিনিস কি, এখানে আমাদের এন্ড, আর আরেকটা আছে ডেটা। তো ডেটাটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা এরর আর এন্ড এই দুটো জিনিস দেখছি। তো এক্ষেত্রে কি হবে, যখন এন্ড হবে তো এক্ষেত্রে কোনো কিছু এরর আসবে না, আমরা একটা জাস্ট কনসোলে মেসেজ পাঠিয়ে দেবো এইভাবে, কনসোল লক করব, ফিনিশ রিডিং ফাইল, যে আমাদের ফাইল রিড করা ফিনিশ হয়ে গেছে, আর এটা কিন্তু লগ। ওকে, তো এই পর্যন্ত আশা করি আপনাদের বোঝা গেছে যে অ্যাকচুয়ালি
ঘটনাটা কি হচ্ছে, সবার প্রথমে আমরা একটা হেডার পাঠাচ্ছি যে ইমেজের কন্টেন্ট টাইপ এটা, আর এই সঙ্গে কিন্তু আমরা ক্যাশে কন্ট্রোলও এখানে লিখে দিতে পারি যে প্রত্যেকবার ফ্রেশ ইমেজ দেবো আমরা। আর একটা স্ট্রিম তৈরি করছি কিসের মাধ্যমে, fs.create 3D স্ট্রিমের মাধ্যমে, আর তার ভিতরে আমরা যে ইমেজটাকে পড়তে চাইছি সেই ইমেজ পাথটা এখানে দিয়ে দিলাম। তো নেক্সট কি হবে, আমাদের ইমেজ স্ট্রিমটা পাইপিং এর মাধ্যমে আমরা রেসপন্স পাঠাচ্ছি, তো স্ট্রিমটা সঙ্গে পাইপ কানেক্ট করছি আর সেটার মাধ্যমে আমরা রেসপন্স দিচ্ছি। তো রেসপন্সের সঙ্গে স্ট্রিমিং এর একটা কানেকশন তৈরি হয়ে গেছে। আর এরপরে কি, এই সমস্ত ঘটনাটা যদি ঠিকঠাক ঘটে তাহলে আলটিমেটলি এই মেসেজটা পাবো। তো আর যদি কোনো প্রকার এরর এসে থাকে তাহলে এরকম মেসেজ, এররটা এখানে হ্যান্ডেল হবে। তো এখন জাস্ট আমাদের দেখার পালা যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তো আমরা কোথায়, স্ল্যাশ ইমেজে, আমরা যদি স্ল্যাশ ইমেজে হিট করি তো আমরা পারফেক্টলি এখানে ইমেজটা পাচ্ছি, এটা কিন্তু ফ্রেশ ইমেজ। ওকে, আর এখানে এসেও যদি আমরা ইমেজে হিট করি তাহলে আমরা এরকম ইমেজ পাচ্ছি, আর অন্য কিছু যদি হিট করি তাহলে ফাইল নট ফাউন্ড এই মেসেজটা আমরা পাচ্ছি। তো আমরা কিন্তু এই সেকেন্ড যে পদ্ধতিটা সেটা হলো স্ট্রিমিং পদ্ধতি, এই পদ্ধতিতেও আমরা একটা ইমেজকে সেন্ড করতে পারলাম, সেন্ড করা শিখে গেলাম আমরা। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আর বেস 64 এর ব্যাপারে আমি জাস্ট নোটটা রেডি করে রেখেছি, আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু কোনো প্রকার কোনো কোড করব না, আর সেটাকে জাস্ট আপনাকে একটু বুঝে নিতে হবে পুরো জিনিসটা। ওকে, তো আমি এখানে জাস্ট নোটটা লিখে রেখেছি যে এখানে যে কোড যেটা আছে সেটা দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। আর আমি জাস্ট এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, যখন বেস 64 হিসাবে আমরা কোনো ইমেজকে সেট করতে চাই, তো তখন মানে সেন্ড করতে চাই, তখন প্রসেস হিসাবে ইমেজের যে ডেটাটা সেটা কিন্তু প্রথমে বাইনারি ফরম্যাট থেকে বেস 64-এ এনকোড করতে হয়। ঠিক আছে, যেমন আমরা বলেছিলাম যে বাফার করার সময় বাইনারি ফাইলটা কিন্তু পড়তে হয়। তো তারপরে ক্লায়েন্ট সাইডে কি হয়, সেটাকে ডিকোড করে, ক্লায়েন্ট সাইড বলতে ব্রাউজার, সেটাকে ডিকোড করে। ডিকোড করার জন্য একটা বেস 64 স্ট্রিং ব্যাক ইন্টু বাইনারি ডেটা, আবার সেটা মানে বাইনারি থেকে বেস 64-এ কনভার্ট হয়, তারপর আবার বেস 64 থেকে আবার ব্যাক টু বাইনারি হয়, তারপরে কিন্তু সেই ইমেজটা ব্রাউজারে দেখা যায়। তো এটা হলো ক্লায়েন্ট সাইডের কাজ। তো এই এনকোডিং আর ডিকোডিং ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার করে থাকে, আমাদের এই নিয়ে কোনো হেডেক নেই। আচ্ছা, তো এবার বিষয়টা কি, অ্যাডভান্সটা কি, হ্যাঁ অ্যাডভান্টেজ হলো এখানে কোনো স্ট্রিমিংয়ের প্রয়োজন হচ্ছে না, দ্য এন্টায়ার ইমেজ ডেটা ইজ সেন্ড ইন এ সিঙ্গেল রেসপন্স, একটা রেসপন্সের মাধ্যমে এটা চলে যায়। ঠিক আছে, মানে ওয়ান শট, এটা ওয়ান শট গো, যে একবারে পুরো ইমেজটা চলে যায়। আর স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কি হয়, চাঙ্ক ওয়াইজ যায়। এই ভিডিওটা যদি আমরা এই ইমেজটা যদি বিশাল সাইজ হতো তাহলে আমরা হয়তো স্ট্রিমিংয়ের ব্যাপারটা বুঝতে পারতাম, যেহেতু এখানে আমার কোনো ভিডিও নেই বা অডিও নেই সেই জন্য আমরা ঠিক বুঝতে পারলাম না। তো কোনো একটা ভিডিওতে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখবো যে ইমেজ কিভাবে আমরা সেন্ড করতে পারি বাফার হিসাবে, সরি স্ট্রিমিং হিসাবে। তো অল্প অল্প করে ভিডিও লোড হবে আর আমরা সেই ভিডিওটা দেখতে পাবো, ঠিক ইউটিউবে যেমন চলে। তারপরে ক্যান বি ইউজফুল ফর এমবেডিং স্মল ইমেজেস উইদিন জেসন অর আদার ডেটা ফরম্যাটস, যে ছোটোখাটো ইমেজের জন্য এটা ঠিক আছে। তো এটা হলো অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি, যেহেতু বেস 64 এনকোডিং ইনক্রিজেস দ্য ডেটা সাইজ বাই রাফলি 33%। এই যে কিছুক্ষণ আগে যেমন বলেছিলাম যে বেস 64 এনকোড করার পরে ইমেজের সাইজ কিন্তু বা যে ফাইলটা আমি পাঠাচ্ছি সেটা সাইজ মিনিমাম প্রায় 33% এটা কিন্তু ইনক্রিজ করে যায়। তো সেক্ষেত্রে একটা কিন্তু প্রবলেমেটিক। less efficient for large images due to increased data size and potential performance overhead on both server and client side for encoding and decoding। আচ্ছা, এটার অর্থ হলো যেহেতু র্যাম ইনভলভ থাকে সার্ভারের ক্ষেত্রেও ক্লায়েন্টের ক্ষেত্রেও, তো পুরো জিনিসটা যখন আপলোড হচ্ছে র্যামের মধ্যে, তো সেই র্যাম থেকেই কিন্তু ডেটাটা সার্ভ হতে থাকে। তো যেহেতু ফাইলের সাইজ বড় হয়ে যাচ্ছে, তো ইনক্রিজ করে যাচ্ছে, সেই জন্য পোটেন্সিয়ালি পারফরমেন্সের কিন্তু ইস্যু আসে। পারফরমেন্স মানে একই সময় যদি একই ফাইল হাজার হাজার লোক যদি আমার কাছে চাইতে থাকে, তখন কিন্তু র্যাম কিন্তু আমার একটা মানে ওভারফ্লো হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যে র্যামের যে সাইজটা আছে, যে মেমোরিটা, সেটা কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা, যেহেতু একটা বিশাল সাইজের ইমেজ বা একটা বিশাল সাইজের ফাইল। তো সেক্ষেত্রে এটা হলো একটু প্রবলেমেটিক। তো সেই জন্য পারফেক্ট কোনটা মানে মোস্ট এফিসিয়েন্ট ওয়ে কোনটা, মোস্ট এফিসিয়েন্ট ওয়ে কিন্তু স্ট্রিমিং হলো বেস্ট। তো আমাদের বাফার নিয়েও ভাবতে হবে না, বেস 64 নিয়েও ভাবতে হবে না, আমরা মেনলি ফোকাস করবো স্ট্রিমিংয়ের উপরে। স্ট্রিমিংয়ের ওয়েতে আমরা লার্জ ফাইলকে রেসপন্স হিসাবে পাঠাবো। আর যদি ছোটোখাটো কোনো ইন্ডেক্স ফাইল হয় বা একটা টেক্সট ফাইল হয় তাহলে তো সিম্পল, আমরা বাফার ইউজ করে সেটাকে পাঠিয়ে দিতে পারছি, ঠিক যেমন আগের ভিডিওতে করেছিলাম, জাস্ট ফাইলটাকে রিড করবো, পাঠিয়ে দেবো। তো টেক্সট ফাইলও অনেক সময় অনেক বড় হতে পারে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্ট্রিমিং ওয়েটা প্রেফার করব। তো আজকের ভিডিওতে মোটামুটি এইটুখানি একটা ধারণা পাওয়া গেছে যে কিভাবে আমরা একটা ইমেজকে রেসপন্স হিসেবে পাঠাতে পারি,
আর গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে HTML ফাইল বা কোনো টেক্সট ফাইলকে আমরা কিভাবে রেসপন্স হিসেবে পাঠাতে পারি। তো এইটুখানি ভিডিও দেখার পরে আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে নিজেদের মতন করে কোনো একটা এরকম ছোটোখাটো প্রোগ্রাম বানানোর চেষ্টা করবেন। আর পুরো কনসেপ্টটা বোঝাটা কিন্তু তখনই সম্ভব হবে যখন আপনি নিজে নিজে কোড করবেন। আর কোনো প্রকারের কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমরা সেই নিয়ে ডিসকাস করবো। আজকের ভিডিও এতটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।